বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন। দর্শক, আজকে মেলার চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে আজকে নতুন বই প্রকাশিত হয়েছে 47টি এবং আজকে পর্যন্ত পুরো বইমেলায় নতুন বই প্রকাশের সংখ্যা 92টি। আজকে আমরা আড্ডা দেব একজন কর্পোরেট ব্যক্তিত্বের সাথে। ভাবছেন বইমেলায় এসেছি, সেখানেও কর্পোরেট ব্যক্তিত্বের কি কাজ, তাই তো? যার সাথে আজকে আড্ডা দেব তিনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব এবং তার লেখাগুলোও আসলে এই কর্পোরেট জগৎ সংশ্লিষ্ট লেখাই। সেই কারণেই আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি সামিউল মাসুক অ্যান্টনির সাথে। স্বাগতম আপনাকে। আপনাকেও স্বাগতম। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বইমেলায় আসার পরে আজকে চতুর্থ দিন এবং এটা আসলে কর্মদিবস, তারপরেও লোকজনের আনাগোনা আমি যেমনটা দেখছি আমি এতটা আসলে আশা করি। এবারের বইমেলায় আমি শুরুর দিন থেকেই মানুষের আনাগোনা অনেক বেশি দেখছি। সচরাচর প্রথম 7 দিন চলে যায়, আমরা দেখি কাঠের মধ্যে পেরেক টুকটুক করতে করতেই চলে যায়, কিন্তু এবারে প্রথম দিন থেকে দেখছি প্রচুর মানুষের সমাগম এবং লোকজন খুব স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং তাদের মধ্যে একটা যে উৎসাহ, যে বই দেখছে তারা। এবং আরেকটা মজার ব্যাপার আমি আসলে জানাতে চাই যে আমার তো ইতিপূর্বেও বই প্রকাশিত হয়েছে মেলাগুলোতেই। অন্যান্য মেলাগুলোতে সাধারণত বই বিক্রি শুরু হতে হতে প্রথম শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এবার আমি দেখলাম যে সেটা হচ্ছে না। এবার অনেকের বই বিক্রি হচ্ছে, মানে শুরু থেকেই লোকজন মেলায় বই দেখছেন, কিনছেন। এটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে কেনার যে ব্যাপারটা, এটা আসলে প্রশংসনীয়। হতে পারে নতুন একটা বাস্তবতায় তো মানুষ আসলে একটু অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, সবকিছু সহজ স্বাভাবিক করার। অবশ্যই এটার একটা ইমপ্যাক্ট আছে। এবং আরেকটা ব্যাপার হতে পারে যে হয়তো যে আগামী বছরগুলোতে হয়তো মেলার সময় রোজা থাকবে, তো এই বছরটাই হয়তো শেষ পরিপূর্ণ মেলার একটা বছর আমেজ পাচ্ছে সবাই। এই রোজায় তো এমনি কম বের হতে চায়। অ্যান্টনি ভাই, আমরা একটু আলোচনার গভীরে ঢুকতে চাই। প্রথম যে প্রশ্ন আমার মাথায় বারবার নক করছে যে আমরা যখন চাকরি করতে যাই, আমরা চাকরি করে বই পড়ারই সময় পাই না। আপনি কিভাবে একজন প্রফেশনাল রাইটার হয়ে গেলেন কর্পোরেট কালচারের থেকে? এই গল্পটা আসলে একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমাদের তো 90 দশকে বেড়ে ওঠা, আমাদের একটা লেখালেখির জায়গা সবসময় ছিল, যেমন দেয়াল পত্রিকা বা হাতে লেখা ম্যাগাজিনের একটা চল ছিল, বিশেষ করে এটা 90-91 সালের দিকে, যে আমরা নিজেরা কাগজ কেটে হাতে লিখতাম এবং এটা স্টেপল করতাম, এটাকে 2 টাকা করে বিক্রি করতাম। আর আরেকটু বড় হলাম যখন 8-9 এর দিকে, তখন দেয়াল পত্রিকায় আসা শুরু হলো লেখাগুলো, বা স্কুল ম্যাগাজিনে। কলেজে থাকতে আমি নর্ডেম কলেজের ছাত্র ছিলাম। নর্ডেম কলেজে একটা নিয়মিত সাপ্তাহিক পত্রিকার মতন বের হতো, ওখানে লিখতাম। ওটা বাংলা এবং ইংরেজিতে লেখা হতো, তো 2 ভাষাতেই আসলে একটা চর্চার জায়গা ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে এসে লেখালেখিতে একটু কমে যায়, কিন্তু কর্মজীবনে প্রবেশ করার সময় ইন্টারনেটের প্রসার বেড়ে গেল। তখন বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ সাইট এগুলা চলে আসলো। আবার তখন কলমের বদলে কিবোর্ডে লেখালেখি টুকটাক শুরু হলো। বই লেখার পেছনের জায়গাটায় যদি আসি, তাহলে আমি লেখক কিভাবে হলাম, পারিবারিকভাবে আমার একটা লেখালেখির ইতিহাস আছে। সেটা আমি যদি বলি, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, আমার বড় দাদা নেই সম্পর্কে, ওনার নাম সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী সাহেব একজন খ্যাতিমান লেখক ছিলেন অবশ্যই, এবং উনারই উত্তরাধিকার সূত্রে আসলে আমার মনে হয় আমার লেখালেখির এই অভ্যাসটা পাওয়া, ধাঁচটা পাওয়া। আর উনার ছেলেরা, মানে যারা আমার সম্পর্কে দাদা হন, ওনাদের সাথে যখন আমি কথা বলতাম অনেক ধরনের আইডিয়া পেতাম লেখালেখির, বা আমার চাচা বা বাবার সাথে যখন কথা বলতাম, তো সকলের আইডিয়া থেকে মনে হতো যে এই জিনিসগুলো একটু একটু করে সামনে লেখা দরকার। তো তখন আমি বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাতে শুরু করলাম, এবং আপনি বাস্তবতা জানেন যে অনেক সময় লেখা আসে না। 2021 সালে এসে আমার মনে হলো যে আমি আমার বই প্রকাশ করি। প্রসঙ্গত বলে রাখি যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে লেখার একটা চল এখন রয়েছে, আমি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 10 বছর প্রতি বৃহস্পতিবার ঠিক 5:30টা একটা লেখা ছাপাতাম। সেটার নাম ছিল শুভ সপ্তাহান্ত, ফেসবুকে। আচ্ছা, তো সেই হিসেবে পোস্ট করতাম। তো সেটা হচ্ছে সারা বছরে 52 সপ্তাহে 52টা লেখা যেত আমার, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঠিক 5:30টায়, 10 বছর। আচ্ছা, তো ওখান থেকে আমার একটা কন্টেন্ট তৈরি হয়, অনেক পাঠক তৈরি হয়। সেখানে আমি ভাবলাম যে তাহলে বন্ধু বান্ধবদের উৎসাহ, যে ওখান থেকে প্রথম বইটা ছাপাই। তো ওখান থেকে আমার প্রথম বই প্রকাশ করে, এবং লেখক হিসেবে সেই লেখাগুলো নিয়েই কি আপনার ওই সপ্তাহান্তে প্রকাশিত হয়েছে? আমার সপ্তাহান্তেরা নামে প্রথম বইটা প্রকাশ হয় 21 সালে। কিন্তু তখন করোনা উত্তর বইমেলা, প্রথম আঘাতটা বইমেলার উপরে তেমন একটা জমেনি। তো এরপরে 22 সালে আমি একটু বিরতি নেই, ব্যক্তিগত কিছু কাজ, এবং তখন মাথায় কাজ করছিল যে ওগুলো তো আসলে প্রকাশিত লেখা ছিল ছোট ছোট, নতুন করে কিছু লেখা যায় কিনা। তো তখন আমার এক সহকর্মীর সাথে কথা হলো যে আমরা যেহেতু কর্পোরেট জগতের মানুষ, 20 বছরের অভিজ্ঞতা আমাদের,
এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, বহুজাতিক প্রতিষ্ঠান বা দেশি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিছু কথা তুলে আনি যাতে করে আগামী দিনের নতুন কর্পোরেট যারা, তারা কিছু না কিছু ধারণা পায় এবং একটা মোটামুটি ভাব বুঝতে পারে যে কিভাবে কাজগুলো হয়। কারণ কর্পোরেট বলতে সবাই স্যুট, একটু চকচকে জুতা, একটু ইংরেজি কথা বলা, একটু চোস্ত ভাষায় কথা বলা, গাড়ি হাঁকানো, গুলশান মতিঝিলে অফিস, এই ব্যাপারগুলো। এর বাইরেও কিছু ব্যাপার থাকে, জগৎ থাকে, অফিসের ভেতরের একটা ব্যাপার, সেগুলোকে সামনে নিয়ে আসি আমরা প্রথম কর্পোরেটের অলিগলি নাম দিয়ে। আচ্ছা, সেটা বইমেলা এবং অন্যান্য অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম যেগুলো ছিল সেখানে তুমুল জনপ্রিয়তা পায়। আমি আসলে নিজের কথা নিজে বলতে ওভাবে একটু মানে দ্বিধান্বিত বোধ করলেও এই বইটার ব্যাপারে আমার কোনো বলতে দ্বিধা নেই যে এই বইটা আসলেই 23-এর বইমেলায় তুমুল জনপ্রিয়তা পায়। আচ্ছা, এবং আমাদেরকে কর্পোরেটের অলিগলি, ওখানে কর্পোরেটের অলি আমার সহ লেখকের লেখা, কর্পোরেটের গলি আমার। বইটার ম্যানেজমেন্টটাও খুব ইন্টারেস্টিং ছিল যে সামনের পাশ এবং পেছনের পাশ উল্টালে দুই দিক থেকেই মলাট। আমাদের ওইটার কনসেপ্ট ছিল যে কর্পোরেট জগতে সবাই সবার পেছনে লেগে থাকে, আমাদের বইয়ের কোনো ব্যাক কভার নেই, আমাদের বইয়ের পেছনে লাগার কোনো সুযোগ নেই। এরপরে 2024 গত বছরে আমার সপ্তাহান্তেরা সমাপ্তের একটা সমাপ্তি ঘটে, আমি 10 বছরের লেখার, এবং সেখানে আমি নতুন কিছু গল্প সহ পুরনো কিছু লেখার সংকলন মিলিয়ে নতুন করে বইটা আবার প্রকাশ করি। এরপরে আমার মনে হয় যে এই সপ্তাহান্ত তো আসলে একটা সাপ্তাহিক মানসিকতা বা সাপ্তাহিক আমার ভাবনার চিন্তার একটা বই প্রকাশের জায়গা ছিল। তো সেইটাকে আসলে আমি এখন কিভাবে অন্যদিকে নিতে পারি, তখন আবার মনে হলো যে কর্পোরেট যেহেতু আমার শক্তির জায়গা, আমি এটা নিয়ে আবার একটা লেখা শুরু করি। তো আমি একটা উপন্যাসের কাজে হাত দিই। উপন্যাস লিখতে গিয়ে আমি যেটা দেখলাম যে উপন্যাস যখন আপনি পড়েন, আপনার উপন্যাস পড়ার সময় আপনি দেখবেন যে এটা একটা চলমান প্রবাহমান ঘটনা প্রবাহ। এখানে আপনি কোনো একটা ঘটনাকে আলাদা করে গুরুত্ব দিতে গেলে এটা খুব কঠিন। আপনি হয়তো ভাবছেন এটা গুরুত্ব দিয়ে লিখছেন, পাঠক ওটাকে গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু আমার ভাবনা ছিল যে ঘটনাগুলোকে আসলে তুলে আনতে হবে। আচ্ছা, এখন আমার উপায় কি, আমি তাহলে চলে গেলাম আবার ছোট গল্পের ফরম্যাটে। এইবার আমি প্রকাশ করলাম হচ্ছে এই আপনার হাতে যে বইটা আছে, কর্পোরেট কৃতদাস। আসলে আমরা সবাই কোথাও না কোথাও কৃতদাস, সেখানে কোথাও আমরা নিজেদেরকে প্রচার এবং প্রসার দেখাই যে আমি আসলে খুব ভালো আছি, কিন্তু কারো না কারো দাসত্ব আমাদের করতেই হয়। তো আমরা যেহেতু কর্পোরেট জগতে আছি, কর্পোরেট কৃতদাস হিসেবেই নিজেকে আত্মপ্রকাশ করা এবার। কিন্তু ওই যে বলছিলাম যে ঘটনাগুলোকে আমি কিভাবে সামনে আনবো, আমি তখন 10টা ছোট ঘটনাকে আলাদা আলাদা করে, এটাই দেখছিলাম যে ছোট গল্প নাকি উপন্যাসেই আপনি স্টিক থেকেছেন, সেটা এটাতে ছোট গল্প লেখা হয়েছে, ছোট গল্প আছে। তো ওই ঘটনাগুলো থেকে 10টা আলাদা ঘটনা আমি আলাদা করে তৈরি করি, এবং এই বইটা নেগেটিভ বই, এটা কোনো পজিটিভ বই না। আচ্ছা, এখন কিন্তু কর্পোরেট ওয়ার্ডটাই মানে কর্পোরেট শব্দটাই আমাদের কাছে নেগেটিভ হয়ে গেছে। কর্পোরেট নিয়ে নানান রকম মিমস হয় ফেসবুকে, নানান রকম ট্রলস হয়। তো আমি চিন্তা করছিলাম যে এখানে কৃতদাসও একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে বইটা কি আসলে কর্পোরেট কালচারের এগেইনস্টে যায় কিনা? কর্পোরেট কালচারের এগেইনস্টে না, কর্পোরেট কালচারটাকেই তুলে ধরা হয়েছে এখানে। আচ্ছা, কিন্তু যেটা আসলে সাধারণ মানুষের চোখের সামনে আসে না। এইখানে আপনি 10টা গল্প পাবেন, যে 10টা গল্পের প্রতিটা ঘটনাই কোথাও না কোথাও আপনার শোনা কথার সাথে মিলে যাবে। এবং এখানে যদি কেউ মনে করে যে আমি এই বইটা পড়ে কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ইন্টারভিউ দিতে হয় শিখবো, এটা সেই বই না। আপনি যদি শিক্ষণীয় চিন্তা করেন ওই অর্থে যে এখান থেকে আমি কিছু শিখবো, অফিসের কাজ, অমুক কাজ, সেই কাজ, এটা সেই বই না। আমরা যখন আজকে প্রথম আপনার কথা বলা হলো যে একজন কর্পোরেট পার্সোনাল আসবেন আজকে শোতে, আমি কিন্তু তখন ধরেই নিয়েছি যে আচ্ছা তার মানে আজকে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে। সো দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ নট দ্যাট। এটা হচ্ছে কর্পোরেট জগতে আপনি নিজেকে কিভাবে সামলে চলবেন, কর্পোরেট জগতে আপনি কোথায় পিছলে পড়তে পারেন, সেখানে আপনাকে পিছন থেকে কে টেনে ধরবে, আপনি পুরুষ হিসেবে কি কি ঝামেলায় পড়বেন, নারী হিসেবে কি কি ঝামেলায় পড়বেন, আপনাকে কোথায় মানুষজন ব্যবহার করতে পারে, কোথায় আপনি ব্যবহৃত হওয়ার পরেও উপরে ওঠার সিঁড়ি না পাবেন না, কিংবা কোথায় পাবেন, এবং দিন শেষে আপনি আসলে আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করার পরেও প্রতিষ্ঠান যে আসলে আপনাকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখে, এই ব্যাপারগুলো আসলে 10টা গল্পে তুলে ধরা আছে। তো সেই হিসেবে পুরো বইটা নেগেটিভ, কিন্তু আপনি যদি এইখানে অন্তত চিন্তা করেন যে আপনি চাকরি জগতের জীবন নিয়ে ভাবতে চান, অথবা আসলে জগৎটা কেমন, অথবা যারা স্টুডেন্ট তারাও যদি চিন্তা করে, বিশেষ করে 8, 9, 10 অনেকে চিন্তা করেন আমি বিবিএ করব, এমবিএ করব, মার্কেটিং ফাইন্যান্সে যাব, বিশেষ করে তাদের জন্য এইটা একটা গাইড বই। এটা কি তাহলে কর্পোরেট চাকরির জন্য মানুষকে ইন্সপায়ার করবে নাকি মানে
ডিসকারেজ করবে যে না তুমি এই জায়গায় যেও না, কি মনে হয় আপনার? নাকি এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে যে কে কিভাবে? আমি নিশ্চিত এই বইটা মানুষকে সতর্ক করবে। আচ্ছা, এবং মানুষকে তো কোনো না কোনো কাজ চাকরি করতেই হবে, যদি না সে ব্যবসায় যায় বা ব্যবসাও যদি যায়, তার প্রতিষ্ঠানে কি চলছে ভেতরে ভেতরে সেটাও কিন্তু আরেকজনের কর্পোরেট। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হন, আমি যদি আপনার কর্মচারী হই, আপনি হয়তো চাকরি করছেন না, কিন্তু আপনার অধীনস্থ আমরা কিন্তু চাকরি করছি। এখন আমি আপনার কাছে হয়তো কারণ আমি খারাপ বললাম বা কোনো একটা কাজ করে এসে বললাম যেটা এরকমই হওয়া উচিত, আপনার দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তন হয়ে যাবে যে কে কি বলে আর পেছনে আসলে কি করে। তো সেই জায়গা থেকে এখানে পজিটিভ বা নেগেটিভ মানে উৎসাহিত হবে ব্যাপারটা তা না, নিরুৎসাহিত হবে ব্যাপারটা তাও না, কিন্তু সতর্ক হবে। এবং সেই সতর্কতা হয়তো তাকে একটা আত্মবিশ্বাস দিবে যে আমি আগামীতে কর্পোরেট জগতে ভালো কিছু করতে পারবো এবং টিকে থাকতে পারবো এই যুদ্ধে। তার মানে সেই হিসেবে আপনি পজিটিভ নিতে পারবেন। রাইট, তার মানে আপনার কথা থেকে আমি বুঝতে পারছি যে এটার জন্য টার্গেটেড মানুষজন হচ্ছে যারা স্টুডেন্ট তারাও পড়তে পারে, যারা বিজনেসম্যান বা ব্যবসা করছে তারাও পড়তে পারে, আবার যারা চাকরি করছে তাদের জন্য তো আমার মনে হয় মাস্ট হ্যাভ একটা জিনিস। যদি মনে করেন কেউ হাউসওয়াইফ তারাও পড়তে পারে, তাদের বা কেউ যদি হাজবেন্ডও থেকে থাকে 2025-এর পরিপ্রেক্ষিতে, তাদের স্পাউসরা আসলে তাদের কর্মজগতে কি কি ঝামেলায় পড়েন বা কি কি সমস্যা থাকে, কেন আসলে অনেক সময় তাদেরকে রাত 9টার বদলে 10টায় 11টায় অফিস থেকে ফিরতে হয়, 9টা 5টার অফিস কেন কর্পোরেট জগতে কাজ করে না, 9টাটা তো 8:30, 5টাটা যে কখন শেষ এটা আসলে বোঝা যায় না। তো সেক্ষেত্রে যারা গৃহের কাজে সাহায্য করেন, সেটা পুরুষ মহিলা যে কেউ হতে পারে, তারাও বুঝবেন যে তাদের স্ত্রী বা স্বামীরা কেন এই ঝামেলাগুলোর মধ্যে দিয়ে যাবে, কি ঝামেলার মধ্যে দিয়ে যাবে। হয়তো এমনও হতে পারে যে কোনো পরিবারে তখন অফিসের কথাগুলো আলোচনায় আসলো বাসায়, যে অফিসের কি ঝামেলা বলো, আমি বুঝতে পারবো কোন অ্যাঙ্গেল থেকে ঝামেলাটা আমি বুঝতে পারবো, মেবি এটা তার জন্য কাজে হেল্পফুল হতে পারে। রাইট, একটা শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্নটা আসলে মানে আপনি দর্শকদেরকে বলবেন যে এই বইটা আসলে কেন পড়া উচিত। আমরা অনেক কথা বলেছি, তারপরে যদি আপনি 1-2 লাইনে শেষ করতে চান, ইটস আপ টু ইউ। প্রথমেই কথা হচ্ছে বই কেন পড়া উচিত। আমাদের বই পড়া উচিত বা আমাদের আসলে পড়া উচিত, আমাদের পড়ার চর্চাটা থাকা উচিত। আমরা মনে করি বিদেশে যারা থাকে বা বিদেশের বাচ্চারা আসলে বই পড়ে না, তারা ইন্টারনেট ট্যাব দিয়ে ব্যবহার করে। আমি নিজে প্রায় 6 মাসের মতো বিদেশে স্থায়ী হয়েছি। আমি বর্তমানে মেলবোর্নে রয়েছি, অস্ট্রেলিয়ায়। সেখানে আমার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আমি সে কারণে সরাসরি রেফারেন্স হিসেবে বলছি, তারা কিন্তু এখনো মোটা মোটা বই পড়ে, তারা এখনো লাইব্রেরিতে যায়। বিদেশের কোন জিনিসটা দেখে আমরা বই পড়া বন্ধ করছি আমরা জানি না, কিন্তু বিদেশের বাচ্চারা বড়রা এখনো বই পড়ে, এখনো অনেক ভারী বই পড়ে, এখনো ওখানে অনেক বই লেখা হয়। আপনারা পড়ার অভ্যাসটা চালু রাখুন, বই পড়ুন, আপনার যেটা পছন্দ হয় সেটাই পড়ুন, কিন্তু পড়ার অভ্যাসটা চালু রাখুন। তাহলে আমরা পরবর্তী জীবনে এবং পরবর্তী প্রজন্মের সময় এমন একটা প্রজন্ম পাবো যারা আসলে একটা ধারাবাহিকতা পাবে। কারণ মুখের কথা থেকে কিন্তু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে শিক্ষা এবং তথ্য যায় না। এবং ইন্টারনেটের মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো থাকে সেখানে কিন্তু এটার স্থায়িত্ব খুব ছোট। বই আপনাকে আসলে একটা তথ্যকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে ছড়িয়ে দেবে, এবং আপনারাই আসলে এখন পাঠক যারা থাকবেন তারাই পরবর্তী প্রজন্মকে ভালো খারাপের এই সংজ্ঞাটা শেখাতে পারবেন। আপনারা বই পড়ুন, বাংলা বই পড়ুন, ইংরেজি বই পড়ুন, এবং অন্তত 2টো ভাষা আত্মস্থ করার চেষ্টা করুন, যাতে করে আগামীতে বাংলাদেশের নাম আন্তর্জাতিকভাবে পৃথিবীর বুকে সবাই সম্মানের চোখে দেখে। আপনাকেও ধন্যবাদ মোহনা, এবং আপনাদের সবাইকে যারা এতক্ষণ দেখেছেন সবাইকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অ্যান্টনি ভাই, আমাদেরকে দারুণভাবে আজকে আপনার এই বইটা নিয়ে আপনি দারুণ করে বললেন আমাদেরকে। আশা করি দর্শকদেরকে এটা একটু সাহায্য করবে যে তারা আসলে বইটা কিনতে চায় কি কিনতে চায় না, এই সিদ্ধান্তটা নিতে তাদের জন্য সহজ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আপনাদের আজকে ভালো লেগেছে। আমরা কিন্তু প্রতিদিনই এইভাবেই বইমেলায় এসে নতুন লেখক যারা আছেন বা প্রখ্যাত কবি সাহিত্যিক লেখকদের সাথে আড্ডা দেই, গল্প করি, তাদের নতুন বইগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, কোন চিন্তা থেকে তারা বইগুলো লিখেছেন, সে বইটা আসলে আপনারা কিনলে সে বই থেকে কি কি পাবেন, কি কি আহরণ করতে পারবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে জানার চেষ্টা করি। এই সব বিষয়ে জানতে হলে চোখ রাখতে হবে টিবিএস-এ। ধন্যবাদ সবাইকে।